হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের কয়েকদিন ধরে ক্লাস দিতে পারছিলাম না, জিকে ক্লাসগুলো, কারণ আমার বাড়ির কাছে 5 দিন ধরে পুজো হচ্ছিল, মাইক বাজছিল, বক্স বাজছিল, তার জন্য ক্লাসগুলো রেডি করতে পারছিলাম না। তবুও আমি তার মাঝে একটা ক্লাস দিয়েছিলাম এবং তোমাদের যে এসএসসির যে ক্যালেন্ডার, নতুন ক্যালেন্ডার, এক্সাম ক্যালেন্ডার বের করেছি, সেটা নিয়েও আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি, সময় করে বের করে দিয়েছি। কিন্তু জিকে ক্লাসগুলো একটু সময় লাগে তো ভিডিওটা করতে, তার জন্য ওগুলো করতে পারিনি। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ক্যালেন্ডারটা বেরিয়ে গেছে, তো সেটা আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তার জন্য আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিয়েছি এমটিএসের জন্য স্পেশালি ভিডিও বানিয়ে বলেছি, সিলেবাস কি থাকবে না থাকবে সমস্ত কিছু আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটা যারা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। আর সিএইচএসএলে তোমরা যারা এক্সাম দেবে, তো তোমাদের জন্য কিন্তু ফর্ম কবে বেরোবে না হচ্ছে 23শে জুন কিন্তু নতুন নোটিফিকেশান বেরিয়ে যাবে। আর এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে 8 থেকে 18 সেপ্টেম্বর, এটা এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 23শে জুন কিন্তু নোটিফিকেশান জারি হবে। 23শে জুন সিএইচএসএল নোটিফিকেশান, 26শে জুন হচ্ছে এমটিএসের নোটিফিকেশান। তো এরপর থেকেই তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশানগুলো শুরু করে দাও। ক্যালেন্ডার বেরিয়ে গেছে, তোমরা জানতে পেরে গেছো কবে তোমাদের ফর্ম বেরোবে, কবে তোমাদের এক্সাম হবে। তো সেই হিসাবে সবাইকে বলবো কোনো রকম সময় নষ্ট না করে ভালো করে প্রিপারেশান শুরু করে দাও। আর কিন্তু অপেক্ষায় থাকলে হবে না। আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব, আজকে হচ্ছে সিএইচএসএল 9/7/2024 ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে সিএইচএসএল 2024 জিকে ক্লাস নম্বর 25। আগের 24খানা ক্লাস যারা দেখোনি দেখে নাও। আর তোমরা যারা সিএইচএসএল তারই সঙ্গে এমটিএস, জিডি, সিজিএল প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট। বারবার আমি বলে এসেছি এই ক্লাসগুলো কিন্তু তোমরা যে শুধু এমটিএসের এক্সাম দেবে, এমটিএসের প্রিভিয়াস ইয়ার পড়বে তা নয়, তার সঙ্গে কিন্তু আমরা যে প্রিভিয়াস ইয়ারগুলো জিডির বা সিএইচএসএলের যে প্রিভিয়াস ইয়ারগুলো ক্লাসগুলো করিয়ে থাকি সেগুলোই কিন্তু করে নেবে, বা আগে যেগুলো করিয়েছি প্রিভিয়াস ইয়ার সেগুলো দেখে নেবে। প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, একের পর এক দেখে নেবে। এমটিএস 2025-এর জন্য আমরা 4খানা পিডিএফ তৈরি করেছি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি, ইংলিশ, এই 4খানা পিডিএফ তোমরা যদি নিতে চাও, এর প্রাইস রাখা হয়েছে মাত্র 199 টাকা রাখা হয়েছে 4খানা পিডিএফের। যেটা নিতে গেলে তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন। কী রয়েছে দেখো, পদার্থের মাধ্যম এবং তাদের প্রতিসরাঙ্কের সম্পর্কের ভুল জোড়াটি চিহ্নিত করতে হবে। বলো, মাধ্যম আর হচ্ছে প্রতিসরাঙ্ক, ভুল কোনটা? তো এদের মধ্যে ভুল যেটা রয়েছে অপশান নাম্বার 2, বেনজিন 2.42, এটা ভুল রয়েছে। সঠিকটা আগে দেখে নাও। কেরোসিনের হচ্ছে 1.44, নীলমণি 1.77 আর রুবি 1.71। তো এগুলো হচ্ছে সঠিক। ভুলটা যেটা বেনজিনের কী হবে না, বেনজিনের প্রতিসরাঙ্ক হচ্ছে প্রায় 1.50, ওখানে কত রয়েছে 2.42, তো ওটা ভুল রয়েছে 1.50। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। 2001 থেকে 11 সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার শতাংশে কত ছিল? 1 থেকে 11 যে বৃদ্ধিটা হয়েছে জনসংখ্যা, বর্তমানে বৃদ্ধি হতেই চলেছে, তো 1 থেকে 11 যে বৃদ্ধিটা হয়েছিল সেটা শতাংশ হিসাবে 17.64। অপশান নাম্বার 3, 17.64 শতাংশ। 2001 থেকে 11 পর্যন্ত এক দশকে ভারতের জনসংখ্যা 181 মিলিয়নেরও বেশি মানুষ বৃদ্ধি পেয়েছিল। শতাংশ বৃদ্ধি 17.64, পুরুষ যেখানে 17.19 আর মহিলা হচ্ছে 18.12। ঠিক আছে, তো পুরুষটাও জিজ্ঞেস করতে পারে পরবর্তীতে, বা মহিলাটা জিজ্ঞেস করতে পারে, তো সেটাও এখানে আমি দিয়ে দিয়েছি, এগুলো দেখে নাও। তারপরে দেখো 3 নম্বর, নভেম্বর 2022 এ সুপ্রিম কোর্ট ইডব্লিউএস কোটার 10% সংরক্ষণকে বহাল রেখেছে। নিম্নলিখিত কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই ইডব্লিউএস সংরক্ষণ মঞ্জুর করা হয়েছিল? ইডব্লিউএস যেমন এসসি এসটিদের সংরক্ষণ রয়েছে, তেমন ইডব্লিউএসদেরও সংরক্ষণ রয়েছে। তো এটা কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে? সিনহো কমিশন। অপশান নাম্বার 4, সিনহো কমিশনের সুপারিশের ভিত্তিতে এই ইডব্লিউএস সংরক্ষণ মঞ্জুর করা হয়েছিল। ইডব্লিউএস এর জন্য
সংরক্ষণ 103তম সংবিধান সংশোধনী আইন 2019-এর মাধ্যমে চালু করা হয়েছিল। এটাও মনে রাখো 103 2019-এর মাধ্যমে চালু করা হয়েছিল সংশোধনী আইনটা, ভালো করে মনে রাখো 103। সংশোধনীটি সংবিধান দ্বারা 15(6) এবং 16(6) যুক্ত করে যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা করার ক্ষমতা প্রদান করে। এরপরে চলে যাও পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। ভারতের 74তম প্রজাতন্ত্র দিবসে মিশরের রাষ্ট্রপতি ড্যাশ কে বলো? এই 4টা অপশান রয়েছে, বলো মিশরের রাষ্ট্রপতি কে যিনি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন? তিনি হচ্ছেন আবদেল ফাত্তাহ এল সিসি। আবদেল ফাত্তাহ এল সিসি হয়ে যাবে সঠিক আনসার। এরপর 5 নম্বর, সংবিধানের প্রস্তাবনা ভারতকে এভাবে বর্ণনা করে। কিভাবে বর্ণনা করে সংবিধানের প্রস্তাবনা? ভারতকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে থাকে। ভারতের সংবিধানের প্রস্তাবনা দেশটি সার্বভৌম সমাজতান্ত্রিক, এই যে শব্দগুলো ভালো করে মনে রাখো, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বর্ণনা করে। প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি 1974 সালে 42তম সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। তো এটাও মনে রাখো, ধর্মনিরপেক্ষ শব্দটি বোঝায় যে রাষ্ট্রের কোনো সরকারি ধর্ম নেই, সকল ধর্মকে সমানভাবে বিবেচনা করা হয়, তাই কি না? আমাদের দেশে সকল ধর্মের মানুষকে সমানভাবে, সবাই সব জায়গায় সমানভাবে কিন্তু তাদের কাজের সুযোগ পেয়ে থাকে, তাই কি না? তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, ভারতে আধুনিক নৃত্যের জনক হিসেবে পরিচিত কি? ভারতের আধুনিক নৃত্যের জনক হিসেবে পরিচিত কি না? তিনি হচ্ছেন উদয় শঙ্কর ভারতের আধুনিক নৃত্যের জনক। দাবা খেলায় সাদা গুটির সংখ্যা কটি? এই সাদা গুটিগুলো থাকে সেগুলোর সংখ্যা কটি? না হচ্ছে 8টি। এরপর 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বরে কি রয়েছে? নিচের কোনটি কর্ণাটক সঙ্গীতের একটি শৈলী? সেটা কোনটা? না সেটা হচ্ছে স্বরাজ্যোতি হয়ে যাবে অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। বাকি যেগুলো রয়েছে দেখো, চতুরঙ্গ যেটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি রূপ, যা 4টি অংশে গঠিত: বন্দিশ, তারানা, সরগম এবং একটি তালবদ্ধ উপাদান। আর ধামার হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি রচনার ধরন, যা প্রায়শই হোলি উৎসবের সময় পরিবেশন করা হয়, হোলিতে। আর ধ্রুপদ যেটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রাচীনতম রূপ, যা এর আধ্যাত্মিক এবং ধ্যানমূলক গুণাবলীর জন্য পরিচিত। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, ভারতে সবুজ বিপ্লব অর্থাৎ GR ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ইতিবাচক যে প্রভাবগুলো পড়েছিল সেগুলো কোনটা সঠিক? 1 নম্বরে কি রয়েছে দেখো, GR পরবর্তী সময় ধানের ফলন গমের তুলনায় অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। গমের থেকে ধানের ফলনটা গমের তুলনায় বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। GR প্রযুক্তি গমের ফসলে ধানের ফসলের তুলনায় বেশি প্রবেশ করেছে। আর GR পরবর্তী সময় ধানের আয়তন গমের আয়তনের তুলনায় তুলনামূলকভাবে ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে। তো এখানে অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, কেন অপশান 2 এবং 3 এই দুটো সঠিক তথ্য রয়েছে, বাকি 1 নম্বর যেটা সেটা কিন্তু ভুল রয়েছে, কেননা সবুজ বিপ্লবের পরবর্তী সময় ধানের তুলনায় গমের ফলনটা কিন্তু অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না তিনি ছিলেন সিংহ বিষ্ণু ছিলেন পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে তো অবশ্যই লাইক করে দাও এবং তারই সঙ্গে কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, MS ধোনি কোন বছর
পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? তো MS ধোনি, তো সবাই আশা করি সবাই চেনো, একজন ক্রিকেটার। তো তিনি কোন বছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? 2009। 2009 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। 2007 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং 2018 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণেও কিন্তু ভূষিত হয়েছেন। এরপরে চলো 12 নম্বর। বিচার বিভাগীয় পর্যালোচনা ভারতের সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য। তো নিম্নলিখিত কোন দেশ থেকে ধার করা হয়েছে? এই যে বিচার বিভাগীয় পর্যালোচনা, এটি কোন দেশ থেকে ধার করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধার করা হয়েছে। তারপরে দেখো মধুমৌমাছির মধ্যে কোনটা সঠিক হবে এখানে? অপশান 4টার মধ্যে হচ্ছে পুরুষরা হ্যাপ্লয়েড আর নারীরা হচ্ছে ডিপ্লয়েড। এটা সঠিক, অপশান নম্বর 1 সঠিক অ্যান্সার, পুরুষরা হ্যাপ্লয়েড, নারীরা ডিপ্লয়েড। তারপরে দেখো জিমেলে সাজানোর তারিখ বেছে নিতে আপনারা কি ক্লিক করা উচিত? আপনার জিমেলের সাজানোর তারিখ বেছে নিতে কি করা উচিত? না দ্য ডেট উইথিন ফিল্ড, এই অপশানটা ক্লিক করা উচিত। 15 নম্বর দেখো 1919 সালে মহাত্মা গান্ধী কর্তৃক বিরোধী কোন আইনটি ভারতীয় জনগণের নাগরিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের উপর সরাসরি আক্রমণ ছিল? 1919 সালে মহাত্মা গান্ধী কর্তৃক, সেটা হচ্ছে রাওলাট আইন, অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের ফলে 1919 সালে এপ্রিলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটেছিল। তাই 1919 সালে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অমৃতসর গণহত্যা নামে পরিচিত, যেটা 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে গঠিত হয়েছিল। গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিল এবং গান্ধীজি তার প্রতিবাদে কার্সি-ই-হিন্দ পদকটা ফিরিয়ে দিয়েছিল। আর হত্যাকাণ্ডের তদন্ত জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, রাওলাট আইন বা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দুটোর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 16 নম্বর, অয়েল ইন্ডিয়া লিমিটেড ওআইএল কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? অয়েল ইন্ডিয়া লিমিটেড, এটা পরিচালিত হয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের অধীনে। নিম্নলিখিত কোন সংস্থাটি বলেছে যে ভারতের ধনীদের জন্য একটি এবং দরিদ্রের জন্য আর একটি সমান্তরাল বিচার ব্যবস্থা থাকতে পারে না? কোন সংস্থা? গুজরাট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হিমাচল হাইকোর্ট না কেরালা হাইকোর্ট? তো ধনীদের জন্য আর দরিদ্রের জন্য দুটো আলাদা আলাদা বিচার ব্যবস্থা, এটা কিন্তু নেই আমাদের বা থাকতেও পারে না, এটা বলেছে যে সুপ্রিম কোর্ট। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছেন। 18 নম্বর দেখো, নিচের কোন নদীতে বা কোন নদীকে তিব্বতে সিঙ্গি খাম্মান বলা হয়? সেটা হচ্ছে সিন্ধু নদীকে। তারপরে 19 নম্বর, প্রেসেন্ট পিরিয়ডিক্যাল রেজিস্ট্যান্স বিল 2023, প্রেসেন্ট পিরিয়ডিক্যাল রেজিস্ট্রেশন বিল 2023 কোন আইনটিকে একটা সরলীকৃত আইন দিয়ে প্রতিস্থাপিত করেছে, যা বিভিন্ন বিধানকে অপরাধমুক্ত করে এবং ডিজিটাল মিডিয়াকে এর আয়তায় নিয়ে আসে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4 প্রেসেন্ট রেজিস্ট্রেশন অফ বুকস অ্যান্ড 1867, এইটা অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 20 নম্বর কোশ্চেন, কে ইউরেনাসের গতিকে মাধ্যাকর্ষণ জনিত ব্যাঘাত অধ্যয়ন করে নেপচুন গ্রহের আনুমানিক অবস্থান গণনা করেছেন? কে ইউরেনাসের গতিতে মাধ্যাকর্ষণ জনিত ব্যাঘাত অধ্যয়ন করে নেপচুন গ্রহের আনুমানিক অবস্থান গণনা করেছেন?
তিনি হচ্ছেন আরবেন জিন জোসেফ লে ভেরিয়ার। আরবেন জিন জোসেফ লে ভেরিয়ার। এরপর 21 নম্বর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন AIFF কোন সালে গঠিত হয়েছিল? সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, এটা গঠিত হয়েছিল 1937 সালে। 1974 সালে AIFF ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে অধিভুক্ত হয়েছিল 1974 সালে। আর এই AIFF এর সদর দপ্তর নয়াদিল্লির দ্বারকায় অবস্থিত। তারপরে 22 নম্বর, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে নিচের কোনটিকে সময়ের এককের চক্রাকার বিন্যাস বলা হয়? সময়ের এককের চক্রাকার বিন্যাস, সেটা হচ্ছে তালকে বলা হয়। জাতি বলতে ব্যবহৃত সুরের সংখ্যার উপর ভিত্তি করে রাগের শ্রেণীবিভাগকে বোঝায়, যেটা অপশানে রয়েছে জাতি। আলাপ হচ্ছে রাগের প্রারম্ভিক অংশ, যা রাগের সুরের ধীর এবং মুক্ত প্রবাহী অন্বেষণ দ্বারা চিহ্নিত। আর রাগ হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্বর সংযোগ এবং রচনার জন্য ব্যবহৃত একটি সুরের কাঠামো। 23 নম্বর, নিচের কোনটি সরকারি সিকিউরিটিজ ক্রয় ও বিক্রয় বোঝায়? সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রয় বোঝায় ওপেন মার্কেট অপারেশন। আর এছাড়া যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ বলতে মোট প্রচলিত মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকের সাথে ব্যাংকগুলির সংরক্ষিত মজুদকে বোঝায়। রিজার্ভ অনুপাত হলো মোট আমানতের একটা ভগ্নাংশ, যা একটা ব্যাংকে সংরক্ষণ রাখতে হবে এবং ঋণ দিতে হবে না। আর ব্যাংক রেট হলো সেই হার যা কেন্দ্রীয় ব্যাংক দেশীয় ব্যাংকগুলিকে ঋণ দেয়, প্রায়শই তরলতা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। আর 24 নম্বর কোশ্চেন, ভারতের আদমশুমারি 2011 অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? 1000 পুরুষে মহিলা বার করতে হবে, তাই তো লিঙ্গ অনুপাত প্রতি হাজার পুরুষে মহিলা কত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, 943। 2011 সালে জনগণনা অনুসারে 2011 সালের 1000 জন পুরুষে 943 জন মহিলা আছে। শীর্ষ 4টা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত: কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দমন দিউ, দাদরা ও নগর হাভেলি, চণ্ডীগড় আর হচ্ছে দিল্লি NCT। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, MS পাওয়ারপয়েন্ট স্লাইড শো চালানোর জন্য ফ্রম বিগিনিং এবং ফ্রম কারেন্ট স্লাইড অপশানগুলো কোথায় পাওয়া যাবে বলো? MS পাওয়ার পয়েন্টের কথা বলেছি, ওয়ার্ড নয় কিন্তু, MS পাওয়ার পয়েন্ট। তো এগুলো পাওয়া যাবে হচ্ছে স্লাইড শো ট্যাবে গিয়ে পাওয়া যাবে ফ্রম বিগিনিং আর ফ্রম কারেন্ট স্লাইড। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো ক্লাসটা লাইক করনি কেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন? করে ফেলো, না করে থাকলে অবশ্যই করে ফেলো। এবং ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে লিঙ্কে জয়েন করে যাও। টেলিগ্রামে জয়েন করলে কী পাবে না, আমাদের ক্লাসের PDF এবং বিভিন্ন নোটস, ইম্পর্টেন্ট নোটস, এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছু পাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করো। তারই সঙ্গে তোমরা যদি এই MTS-দের PDF 4খানা নিতে চাও, জিকে PDFটা দেখতেই পাচ্ছ, MTS যে জিকেটা আমরা তৈরি করেছি, MTS 2019 থেকে 24, 2019 সাল থেকে 24 সালে যে এক্সামগুলো হয়েছে তার 6200+ MCQর কিন্তু এক্সট্রা ডিটেলস সহ কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এবং ইংলিশ PDFগুলো রয়েছে। মোট 4খানা PDF রয়েছে, যার মূল্য 199 টাকা। 499 টাকা হয় টোটাল। যে কোনো জায়গায় গেলে এর থেকে আরও বেশি রেট পড়ে যাবে, কিন্তু আমরা সেটাকে তোমাদের সবার কথা ভেবে 199 টাকা রেখেছি। যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো, তার পরবর্তী স্টেপ আমরা জানিয়ে দেবো।